তো আইএলটিএস রিডিং আমরা শুরু করছি, এন্ড বিফোর আই স্টার্ট দ্য মেইন সেশন লেট মি জাস্ট রিমাইন্ড ইউ ওয়ান থিং। আপনারা তো জানেন সবাই যে যেই দিনের জন্য আমরা রেজিস্ট্রেশন করব, যেই দিন আপনি আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন, ওই দিনের সেকেন্ড মডিউল হচ্ছে কি রিডিংটা। ক্লিয়ার? সেকেন্ড মডিউল হচ্ছে রিডিং। ফার্স্ট অফ অল দ্য আইএলটিএস এক্সাম স্টার্টস উইথ হোয়াট? লিসনিং। আইএলটিএস কি দিয়ে শুরু হয়? লিসনিং দিয়ে শুরু হবে, দেন রিডিং। তো মাঝে মধ্যে হ্যাঁ রাইটিং, তো মাঝে মধ্যে কিন্তু এটা ঝামেলা হয়ে যায়। ধরেন ফর এক্সাম্পল ইফ দ্যার ইজ এনি ইস্যু উইথ দ্য সিটি, শাকিল নয়েস হচ্ছে আপনার ওখান থেকে, যদি কোনো ইস্যু থাকে কথা বলার সময় শুধু হচ্ছে আনমিউট করবে, রেস্ট অফ দ্য টাইম প্লিজ বি ইন মিউট পজিশন, রাইট? তো এটা মনে রাখবেন যে আমরা সবাই জানি যে আইএলটিএস কি দিয়ে শুরু হয়? আগে লিসনিং দিয়ে শুরু হয়, কিন্তু মাঝে মধ্যে ইফ দেয়ার ইজ এন ইস্যু, অডিও প্লে করতে গেলে কোনো ঝামেলা হলে দে ক্যান স্টার্ট উইথ আই মিন রিডিং অ্যাজ ওয়েল। লিসনিংটা না দিয়ে তারা রিডিংও দিতে পারে, বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নাই, আমরা রিডিং এ যাব। তো রিডিং এর কিছু বেসিক নিয়ে আমরা একটু কথা বলি ফার্স্টেই। আমরা সবাই জানি যে রিডিং এর ক্ষেত্রে একাডেমিক এন্ড জিটির একটা কনসেপ্ট আছে, আমরা সবাই জানি তো এটা, একাডেমিক এন্ড জিটি আইএলটিএস, রাইট? তো এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে আইএলটিএস একাডেমিক কাদের জন্য? যারা পড়াশোনা করার জন্য বাহিরে যাবে। if there is anyone যে interested to go abroad for what? For study purpose, for study, যদি কেউ পড়াশোনা করার জন্য আপনি দেশের বাহিরে যেতে চান, আপনাকে দিতে হবে কি? একাডেমিক আইএলটিএস, রাইট? এসে। আর জেনারেল ট্রেনিংটা কাদের জন্য? যারা হচ্ছে ইমিগ্রেশন পারপাসে যাবে, এই তো, তাদের জন্য হচ্ছে জিটি। তো একাডেমিক আর জিটির মধ্যে লিসনিং এর ক্ষেত্রে খুব একটা পার্থক্য নাই, লিসনিং এ কোনো পার্থক্য নাই, স্পিকিং এ কোনো পার্থক্য নাই, বুঝতে পেরেছেন সবাই? স্পিকিং এন্ড লিসনিং এর ক্ষেত্রে একাডেমিক এন্ড জিটির মধ্যে কোনো পার্থক্য একেবারেই নেই। রাইটিং এ শুধু টাস্ক 1 এর ক্ষেত্রে একটা পার্থক্য আছে, আর রিডিং এর ক্ষেত্রে একটু হালকা কিছু পার্থক্য আছে। সো লেট মি স্টার্ট উইথ দোজ ডিফারেন্সেস। আমরা ওই পার্থক্যগুলো নিয়ে আগে একটু শুরু করি, রাইট? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাকে অনেকে এই প্রশ্ন করে যে স্যার আই হ্যাভ এসি ব্যান্ড স্কোর, মানে একাডেমিক আইএলটিএস এর ব্যান্ড স্কোর আপনার আছে, মানে ক্যান আই অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন উইথ দ্যাট ব্যান্ড স্কোর? আনসার ইজ নো। In the same way, you have GT IELTS band score, you can apply for the academic, I mean for the study. এটা আপনাকে মাথায় রাখতে হবে। পড়াশোনা করতে গেলে অবশ্যই আপনাকে একাডেমিক মডিউল দিতে হবে, and then আপনি যদি জব পারপাস অথবা ইমিগ্রেন্ট হতে চান অবশ্যই আপনাকে জিটি দিতে হবে, এটা একদম ফিক্সড, কোনোটা দিয়ে কোনোটা কি আপনার কাজ হবে না। আচ্ছা, এরপর পার্থক্যের জায়গাটা একটু আপনাদেরকে বলে দিই, মিল এবং অমিলের জায়গাটা খুব ভালো করে আপনাদেরকে বলে দিই। এরপরে এই ধরনের কোয়েশ্চেন আমি আর যাতে কারো কাছ থেকে না পাই, আমাদের অডিয়েন্স আছে তাদেরকে বলছি। আমাদের সাথে নূর আলম আছে, বলছে স্যার হাউ আর ইউ? স্যার জি আলহামদুলিল্লাহ নূর আলম, ভালো আছি, কেমন আছেন আপনি? লিখে জানান। আচ্ছা, তো আমাদের দেখেন আইএলটিএস রিডিং এ কিন্তু এটা 1 ঘন্টার পরীক্ষা, 60 মিনিটস এর পরীক্ষা, আমরা জানি তো সবাই এটা, রাইট? Then we have 40 questions, academic ক্ষেত্রে 40 questions, GT ক্ষেত্রে কি 40 questions আমাদের অ্যানসার করতে হয়। আর এখানে একটা বিষয় হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে 3 লং প্যাসেজেস, 3টা বড় বড় প্যাসেজ আপনাকে কি সলভ করতে হবে। এই যে গোলাম রাব্বি, বুঝতে পারছেন? রাব্বি, can you hear me? হ্যালো রাব্বি, শুনতে পাচ্ছেন রাব্বি? রাব্বি কোথায় হারিয়ে গেল? তারপর এই যে ফাতিমা, বুঝতে পারছেন? Yes, sir. Mo, can you hear me? Yes, sir. I can It's hear fine. you. Thank you. নোটস গুলো নিয়ে নিয়েন। দেন হচ্ছে এখানে হচ্ছে 3 লং প্যাসেজেস। লং বলতে আমি কি বোঝাচ্ছি? একটা প্যাসেজ মিনিমাম 800 থেকে 900 শব্দ হবে, কিন্তু একাডেমিকের একটা প্যাসেজের দৈর্ঘ্য কেমন কত হবে? 800 থেকে 900 শব্দ, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর জিটি ক্ষেত্রে অন দি আদার হ্যান্ড একটু খেয়াল করেন, এখানে 4টা স্মল স্ট্র্যাক্টস, মানে এগুলোকে প্যাসেজ ওভাবে বলা যায় না, ছোট ছোট কিছু প্যারাগ্রাফস নিয়ে 4টে এরকম আপনার কাছে থাকবে, আর একটা লং প্যাসেজ থাকবে যেটা দেখতে একাডেমিকের মতো। তার মানে জিটিতে কি দেখা গেল? 4টা ছোট স্ট্র্যাক্টস মানে অংশ বলি আমরা এগুলোকে, রাইট? স্মল অনেকগুলো প্যারাগ্রাফস মিলে ছোট এরকম 4টা আপনি কি পাবেন? স্ট্র্যাক্টস পাবেন, প্লাস একটা লং প্যাসেজ আপনাকে অ্যানসার করতে হবে। ক্লিয়ার?
এই জায়গাটা হচ্ছে কি একটু মোটামুটি পার্থক্যের জায়গা, মানে জিটি রিডিং এন্ড এসি রিডিং এর মধ্যে। আর একটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ সেম, যে ধরনের কোয়েশ্চেন্স গুলো একাডেমিক প্যাসেজে আসবে সেম ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আপনার জিটিতেও আসবে। দ্যাট মিন কোয়েশ্চেন টাইপস এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, রাইট? তো আরেকটা বিষয় খেয়াল করবেন যে একাডেমিকের যে এসে গুলো, সরি প্যাসেজেস গুলো, এগুলো একটু ল্যাঙ্গুয়েজ একটু কি হয়, হেভি হয়, মানে লিঙ্গুইস্টিকলি একটু হেভিয়ার, মানে হলো শব্দগুলো একটু কি হয়, একটু কম্পারেটিভলি, রাইট, জিটি প্যারাগ্রাফ গুলো অথবা প্যাসেজ গুলোর তুলনায়। এটাকে সবাই বুঝতে পেরেছেন? তার মানে জিটি প্যাসেজ গুলো অথবা জিটি যে ট্র্যাক্স গুলো থাকে, ওখানকার যে ল্যাঙ্গুয়েজের মান, শব্দগুলো অতটা বেশি আপনার অপরিচিত থাকবে না, অতটা কঠিন, অথবা ল্যাঙ্গুয়েজ বাক্যগুলো অনেক বেশি প্যাচালো থাকবে না। এই জায়গায় একটু কি আছে, ছাড় আছে। কোথায়? জিটি যে ট্র্যাক্স এন্ড প্যাসেজের মধ্যে। এটা সব বুঝতে পেরেছি আমরা? রাইট। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। একাডেমিক রিডিং এন্ড জিটি রিডিং এর মধ্যে এখনো কেউ যদি বুঝতে না পারে আমাকে বলেন। প্যানেলে কেউ আছেন, কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? নো? না থাকলে না বলতে হবে তো। No question. থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা একাডেমিক প্যাসেজের চেহারা দেখতে এরকম। একাডেমিক প্যাসেজ গুলো দেখতে পাচ্ছেন, চেহারা দেখতে একটু এরকম। আর জিটির যে অনেকগুলো স্ট্র্যাক্স যেগুলো থাকে এগুলো দেখা, এই যে এগুলো, এটা ছোট ছোট কিছু প্যারাগ্রাফ নিয়ে একটা স্ট্র্যাক্স, রাইট? এগুলো জিটির স্ট্র্যাক্স গুলো দেখতে কাইন্ড অফ এরকম, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে এবার আমরা যাব যে কোয়েশ্চেন টাইপস, যেটা আমরা বলেছি কোয়েশ্চেন টাইপে দেখতে খুব একটা পার্থক্য নাই, রাইট? আচ্ছা, প্লিজ বি উইথ হাউ ইজ লাইভ ট্রেডিং, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার হচ্ছে কোয়েশ্চেন টাইপ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেন যে আইএলটিএস রিডিং এ কয়েক রকমের প্রশ্ন আমাকে ফেস করতে হয়, আমাদের ফেস করতে হবে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে কি, আরেকটু আমি উপরে যাই, স্লাইডটা চলে গেছে না, এটা যে অনেক রকমের ফিল ইন দা ব্ল্যাঙ্কস কিন্তু আইএলটিএস লিসনিং আপনাকে করতে হতে পারে, রাইট? অনেক রকমের ফিল ইন দা ব্ল্যাঙ্কস কিন্তু আছে, রাইট? এর মধ্যে হ্যাঁ হ্যাঁ বলেন শাকিল। নো স্যার। রাইট, কিছু বলছিলেন না, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তো কয়েক রকমের ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে আছে, যেটা চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। একটা স্লাইডটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তো দেখেন কিছু আমাদের কি ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সামারি উইথ ক্লু, সামারি উইদাউট ক্লু, সেন্টেন্স কমপ্লিশন, নোটস কমপ্লিশন, টেবল কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন। দিন শেষে এই সবগুলো কোনো না কোনো ভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক। এই জন্য এগুলোকে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কের সাথে একসাথে নিয়ে এসেছি, রাইট? আচ্ছা, আমি কি বোঝাতে পারছি আপনাদের? আচ্ছা, তো আমি প্রত্যেকটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক, প্রত্যেক যত রকমের ফিল ইন দা ব্ল্যাঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এগুলো আপনাকে ক্লাসে করে দেখাবো। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তাকে স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে আপনাদের, আমি ভুলে গেলেও আমাকে রিমাইন্ডার দিতে পারেন, স্যার ওই ফিল ইন দা ব্ল্যাঙ্ক ওই ধরনের প্রশ্ন একটু করে দেন। ক্লিয়ার সবাই? Yes, sir. আমি কি এগোবো আপনি? যে তারপর যে আমাদের সাথে যে শাকিল আছে, শাকিল আমি এগোবো? ইয়েস স্যার। ওকে ফাইন। এরপর হচ্ছে আরো কিছু রকমের প্রশ্ন আছে যেগুলোকে যেমন ট্রু ফলস নট গিভেন এরকম প্রশ্ন আছে, ইয়েস টু নট গিভেন এটা আছে, এমসিকিউজ আছে, হেডলাইন ম্যাচিং আছে, ইনফরমেশন লোকেটিং আছে, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং আছে, ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস এন্ড শর্ট কোয়েশ্চেন আনসারস। এগুলো হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন টাইপ। বুঝতে কি পারছি আমরা? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ডান? তো এই কয়েক রকমের কি আছে কোয়েশ্চেন আমাদের কাছে আছে। তো আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারি, সবাইকে করব কিনা? করবো একটা প্রশ্ন। আচ্ছা, আইএলটিএস এ তো সাধারণত কয় রকমের প্রশ্ন থাকে, অনেক রকমের প্রশ্ন আছে আপনাদেরকে আমি বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা, আর তিনটা প্যাসেজেস একাডেমিক যারা আছেন আপনাদের কয়টা প্যাসেজ দিতে হবে? তিনটা প্যাসেজ আপনাকে অ্যানসার করতে হবে। তারপর একটা কথা বলে রাখি, কেউ যদি একাডেমিক প্যাসেজেস গুলো যেহেতু বড় বড় আর ল্যাঙ্গুয়েজও একটু কি বলেছি হেভি থাকে, একাডেমিক প্যাসেজেস গুলোতে যদি আপনি কি করে কাজ করতে হয় তা যদি আপনি শিখে ফেলেন, তার দিন শেষে জিটিতে যদি কারোর প্ল্যান থাকে যে আমি জেনারেল ট্রেনিং এ যাব, আপনার জন্য কিন্তু প্রবলেম হবে না। কারণ যে আপনার ওই যে নদীতে সাঁতার কাটতে পারে তার জন্য খালে সাঁতার কাটা খুব একটা চ্যালেঞ্জ হবে না। কি বলেন?
Yes, sir. That's very logical, right? এই জন্য আমি বলি যে আপনি যদি আপনারা এখানে সেশনে আছেন যে ওই যে একাডেমিক জিটির এই পার্থক্যটা নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, যেহেতু কোয়েশ্চেন টাইপ সেম এবং জিটিতেও আপনি একাডেমিকের মতোই প্যাসেজ পাবেন, সেই ক্ষেত্রে মোর লজিক্যাল হচ্ছে আপনারা কি করেন, আপনি একাডেমিক প্যাসেজেস গুলো খুব ভালো করে সলভ কি করে করতে হয় তা জানলে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। আমি বোঝাতে পারছি? Yes, sir. আচ্ছা, তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা এই সেশনটা অনেক বেশি ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, অনেক বেশি এটাকে আমরা মানে টু ওয়ে ডাইমেনশনাল করতে চাই। আই রিয়েলি ওয়ান্ট ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো এই ক্ষেত্রে অনেকগুলো অদ্ভুত শোনালেও অনেকগুলো প্রশ্ন আমি আপনাদেরকে করব, ঠিক আছে? প্রশ্ন করে করে আমরা শিখবো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মাই ফার্স্ট কোয়েশ্চেন, এভরিওয়ান ইজ রেডি? Yeah. Yes. মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, Yes, sir. যেহেতু আমার একাডেমিকের ক্ষেত্রে 3টা প্যাসেজ আমাদেরকে কাজ করতে হবে, রাইট? আচ্ছা, Yes. আর 3টা প্যাসেজ 40টা প্রশ্ন তো আমাকে আইএলটিএস একসাথেই দিয়ে দিবে কিনা? একসাথে দিয়ে Yes. দিবে আমাকে। নাও ক্যান আই ব্রেক দ্য সিকোয়েন্স, ক্যান আই ব্রেক দ্য সিকোয়েন্স অফ প্যাসেজেস? ফর এক্সাম্পল, যে আমি 1 নাম্বারটা আগে শুরু করলাম না প্যাসেজ, আমি প্যাসেজ 2 দিয়ে আগে শুরু করব, অথবা কারো মন চাইলে আমি প্যাসেজ 3 আগে শুরু করব। মানে ক্যান আই ডু দ্যাট অর শুড আই ডু দ্যাট? Sir. We can Yes, do I that, can. sir. Can do No that. problem. But it, There it There is depends. there is no barrier. ওয়ান বাই ওয়ান, অফ কোর্স, ওয়ান বাই ওয়ান, Depends. ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, একজন করে বলেন। We can definitely do that. But it depends on person. Someone maybe don't want to break the But the answer is right. এই যে রাব্বি অনেক স্মার্ট উত্তর, এবার মেজবা স্যার একই কথা মানে ইয়েস বলেছে, সেটা হলো yes, you can do that. You can always break the sequence, right? You can start from question number 14, right, which is actually from passage 2, right? You can start from question number 27, I mean from passage 3. আরেকটা কথা বলে রাখি, আপনার যেহেতু 3টা প্যাসেজেস থাকে, প্যাসেজ 1 এ থাকবে একাডেমির ক্ষেত্রে 13টা প্রশ্ন। কয়টা থাকবে? 13 questions. 13 লিখে রাখেন, যারা একাডেমিক দিবেন তারা লিখে রাখেন। প্যাসেজ 1 থেকে থাকবে 13টা প্রশ্ন, প্যাসেজ 2 থেকে থাকবে সেম 13টা প্রশ্ন, 13 or এন্ড 14. প্যাসেজ 3 থাকবে হচ্ছে কয়টা? 13 or 14. প্যাসেজ 3 থেকে থাকবে হচ্ছে 14 কোশ্চেনস। তাহলে 26 আর 14 মিলে কত? 40। 14. কিন্তু জিটির ক্ষেত্রে এই জায়গাটাতে একটু কি আছে, অ্যানোমালি আছে। জিটির ক্ষেত্রে প্যাসেজ 1 ও আপনার 14 কোশ্চেনস থাকে অনেক সময়। প্যাসেজ 1 এ থাকে 14 কোশ্চেনস, আর বাকি দুটোতে 13 করে 26 40টা প্রশ্ন সব মিলে। ক্লিয়ার? Yes. আচ্ছা, Yes, sir. এখন আপনাদের কাছে যে প্রশ্নটা ছিল যে আমি কি প্যাসেজ 2 দিয়ে আগে শুরু করতে পারবো কিনা, অথবা প্যাসেজ 3 আগে শুরু করব কিনা? অ্যানসার ইজ ইয়েস, ইউ ক্যান। কেউ আপনাকে নিষেধ করবে না, যেহেতু 40টা প্রশ্ন একসাথে আপনি পাবেন, 10 মিনিট 3 প্যাসেজ একসাথে আপনাকে দেওয়া হবে, অ্যানসার শিটও আপনাকে দেওয়া হবে। ইউ হ্যাভ দ্য চয়েস, ইউ হ্যাভ দ্য রাইট, ইউ ক্যান ডু দ্যাট। বাট আমি এটা করব কিনা? প্রশ্ন হচ্ছে, আমি যে 1 নাম্বার থেকে না করে হুট করে আমি 14 নাম্বার থেকে অথবা 27 কোয়েশ্চেন নাম্বার থেকে আমি শুরু করব, এটা কেন করব? মানে কেউ কি আপনারা ব্রেক করবেন কিনা বা করার পক্ষে কোনো যুক্তি আছে কিনা? এনিওয়ান? I should not do that because রাইট, হ্যাঁ, because Follow. of passage 1 is comparatively easy than passage 2. Passage 2 is comparatively easy than passage 3. That means passage 3 is more hard than passage 1 and 2. রাইট, গুড অবজারভেশন, রাইট। এটা কিন্তু কেমব্রিজ বলে, কেমব্রিজে যারা ট্রেনার আছেন বা এক্সামিনার আছেন তারা কিন্তু এই যে একটা স্টেটমেন্ট, এটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা কথা, যে গ্রাজুয়ালি ডিফিকাল্টি লেভেল ইনক্রিজেস। Let's say, for example, you are moving to passage 2 from 1. 2 is more difficult, and passage 3 is the most difficult one, right? That means আপনি যত 1 থেকে 2 এর দিকে যাচ্ছেন, যত আপনি সামনের দিকে এগুচ্ছেন, আপনার প্যাসেজ কি হবে? একটু কি ডিফিকাল্ট হবে, এই তো? Difficult comparatively. সবাই কি একমত এই পয়েন্টটাতে? এটা আমরা সবাই জানি, এটা আইএলটিএস এর জগতে যারা আমরা আইএলটিএস একটু নাড়াচাড়া করছি, আই থিংক উই নো দ্যাট, রাইট? এখন Yes, আমার sir. একটা প্রশ্ন হচ্ছে, আমার মেইন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে হোয়াট মেক্স আ প্যাসেজ ডিফিকাল্ট? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা? যে আমরা তো বলছি এটা যে প্যাসেজ 2 প্যাসেজ 1 এর থেকে কম্পারেটিভলি কি হবে? ডিফিকাল্ট হবে। প্যাসেজ 3 সবচেয়ে বেশি কি হবে? ডিফিকাল্ট হবে। মাই কোয়েশ্চেন ইজ, একটা প্যাসেজ কিভাবে ডিফিকাল্ট হয়?
এখন এর আগে একটা কথা বলি, এটা জেনে আপনার লাভ কি? লাভ হচ্ছে এটা, আপনি যখন প্যাসেজ 1 এ থাকবেন আর অতিরিক্ত সময় যখন আপনি ওখানে স্পেন্ড করে ফেলবেন, তখন আপনার বোঝা উচিত যে সামনে যেটা ওয়েট করছে আপনার জন্য, দ্যাট উড বি মোর ডিফিকাল্ট, রাইট? ঠিক আছে কিনা? এখন আপনি যে আগে থেকে জানেন যে একটা প্যাসেজ কি কারণে ডিফিকাল্ট হতে পারে অথবা হয়, আগে থেকে জানা থাকলে ওইভাবেই প্রিপারেশন নেওয়া যায়। আপনি যে এখন প্র্যাকটিস করছেন, আপনি যে আগে থেকে জেনে থাকেন এটা যে কেন একটা প্যাসেজ ডিফিকাল্ট হয়, কি কারণে একটা প্যাসেজ ডিফিকাল্ট হয়, ইউ ক্যান টেক প্রিপারেশন অ্যাকর্ডিংলি, রাইট? আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, এবং আপনারা এবং যারা আমাকে অনলাইনে শুনছে অথবা যারা দেখছে, ট্রাস্ট মি, আমি একটা কথা বলি, you can memorize all the answers from Cambridge. Trust me. And you can spend your time just working on Cambridge from the very first class of your preparation till the, day before the exam. But that practice, that memorization will never ascertain your band score. Trust me. That will never ensure your band score. It's not like the exams of our college, schools, and universities sometimes that you can expect for the common, right? You might expect that, yes, from some paragraphs. Let's say, for example, when we were at school, মেজবা ভাই স্যার এটা মনে করতে পারেন, আমাদের সময় ছিল না, মেজবা স্যার এটা মনে করতে পারবেন যে ইংলিশ সেকেন্ড পার্ট যখন আপনারা কলেজে এবং স্কুলে পরীক্ষা দিয়েছিলেন, সেকেন্ড পার্টে কিন্তু আনসিন কম্প্রিহেনশন আসতো, Yes, sir. গ্রামার ছিল না। এখন তো বাচ্চারা, আমি 2007 এ এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সো ফ্রম আওয়ার ব্যাচ উই হ্যাড টু গো ফর দ্য গ্রামাটিক্যাল ইস্যুস, দ্য 40 মার্কের গ্রামার ছিল, কিন্তু আপনাদের ছিল আনসিন কম্প্রিহেনশন ছিল। তো দেখতাম যে অনেকে অ্যাডভান্স বই থেকে, বিভিন্ন বই থেকে অনেকগুলো কম্প্রিহেনশন মুখস্থ করতো, ওইগুলো পরীক্ষা আসলে কি উত্তর না বুঝে যে মুখস্থ মেরে দিত। হোসেন এন্ড কি যেন ছিল একটা গ্রামার বই, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাডভান্সড ছিল একটা বই ছিল, অ্যাডভান্স ইংলিশ হ্যাঁ, লার্নিং ইংলিশ ছিল। ওখান থেকে কমন পড়ে যেত, রাইট? তো আইএলটিএস এ কিন্তু there is no such thing যে you can expect something common in IELTS reading. এখানে তো রিডিং আপনার কমন পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে শুধু কেমব্রিজে পৃষ্ঠা মুখস্থ করে, অ্যান্সার মুখস্থ করে কোনো লাভ নাই if you do not understand the IELTS. আমি কি বোঝাতে পারছি? এই জন্য আপনাদেরকে আমি স্লো যে বিষয়গুলো আমরা ক্লাসে বলতে পারি না, কারণ ক্লাসে আমাদের লিমিটেড নাম্বার অফ ক্লাসেস থাকে, তাই না? ক্লাসের রিডিং এ আইএলটিএস একটা ফুল, যদি আমরা প্রোগ্রামে 28 ক্লাসেস থাকে, আউট অফ দোজ 28 ক্লাসেস আমাদের রিডিং এর জন্য ক্লাস থাকে 5-6টা। এই 5-6টার মধ্যে এতগুলো ডিটেইলস কথাবার্তা বলা যায় না, রাইট? কারণ আমাকে প্রত্যেকটা ক্লাসে কোয়েশ্চেন টাইপ সলভ করাতে হয়। তো এই ক্ষেত্রে উইথ দোজ রেসপন্সিবিলিটিস ভেরি টাফ টু ডিসকাস থিংস ইন ডিটেল। তো এই লাইভ সেশনে যেহেতু আমার উপর ওরকম কোনো বার্ডেন নাই, আই ক্যান শেয়ার দ্য ইস্যুস, রাইট? আপনারা শুনতে রাজি কিনা সবাই? Yes, Sure, sir. sir. Why not? Yes, We are waiting Yes, for sir. you. Okay, right. কারণ আমি বারবার বলছি, quantity will never be an assurance, can never be the key factor in terms of giving you a good band score. যে আপনি কত বেশি প্র্যাকটিস করতে পারছেন এটা কিন্তু ডিসাইসিভ না, কিন্তু কতটুকু কোয়ালিটি প্র্যাকটিস করতে পারছেন। আপনি আজকে একটা ট্রু ফলস নট গিভেন করে আপনি ট্রু ফলস নট গিভেন এর কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হলো আপনার, দ্যাটস দ্য মেইন বিজনেস, রাইট? আচ্ছা, Yes. তো যেটা বলছিলাম যে একটা প্যাসেজ কোন কোন কারণে ডিফিকাল্ট হয়, আপনাদের কারোকে জানা থাকলে, যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি, এত সুন্দর আলোচনা করছি আমরা, সবাইকে বলছি একটু প্লিজ শেয়ার করে দিবেন, আমাদের সেশনটা শেয়ার করে দেন, এবং আপনাদের মতামত আমাদের অবশ্যই লিখে জানান, রাইট? আপনাদের কারো কাছে কি এই প্রশ্ন উত্তর আছে? Yes, sir. হ্যাঁ, রাব্বি বলেন। সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর লং সেন্টেন্সের কারণে। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল একটা প্যাসেজ ডিফিকাল্ট হয় কি কি কারণে, রাইট? তো এই প্রশ্ন উত্তরে রাব্বির প্রথম বক্তব্যটা কি? রাব্বি আবার একটু বলেন। রাইট, এনিওয়ান? হ্যাঁ, Uncommon Rabbi- wording. এক নাম্বার হচ্ছে কি, রাব্বি যেটা বলছে আমি একটু লিখি, তাই না? রাব্বি বলছে এটা- কি, Compound. লং সেন্টেন্সেস, রাইট? দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি যে সেন্টেন্স প্যাটার্ন। কি বলতে পারি এটাকে? সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে একটা মারাত্মক কারণ, এই তো? ইয়েস স্যার। সবাইকে একমত রাব্বির সাথে এই পয়েন্টে? Yes, sir. Yeah. যে Yes. বাক্যের প্যাটার্ন অনেক সময় কি হতে পারে, একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, যার কারণে এক একটা দেখা যাবে যে প্যাসেজ 1 এর যে বাক্যগুলো
সেই বাক্যগুলোর তুলনায় ফেসেস 2 এর বাক্যগুলো স্ট্রাকচারালি a bit more challenging, a bit more demanding, right? স্ট্রাকচার গুলো কেমন যেন একটু বড় বড় মনে হচ্ছে, মানে বাক্য দেখে মনে হচ্ছে it will never stop, unending sentences মনে হবে, রাইট? বাক্যগুলো অনেক লম্বা লম্বা বাক্য মনে হচ্ছে। দ্যাট মিনস রাইট, রাব্বি ইউ রাইট, রাইট? সবাই যেহেতু একমত Yes, আমরা, হতেই পারে এটা। দেখা যাবে ইফ ইউ মুভ টু প্যাসেজ 3 এর বাক্যগুলো অনেক বেশি কি একটু মনে হচ্ছে এত বেশি এখানে কল কবজা আছে। কল কবজা বুঝেন আপনারা? নাট Yeah. বল্টু, নট বলতো মানে কি কনজাংশনস, কানেক্টরস, পাংচুয়েশন মার্কস, এগুলো দিয়ে লেজ লাগাচ্ছে তো লাগাচ্ছেই, রাইট? বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই একমত রাব্বির সাথে জি স্যার। যে Yes. সেন্টেন্স প্যাটার্ন ক্যান বি ওয়ান অফ দ্য রিজনস টু মেক আ প্যাসেজ ডিফিকাল্ট, রাইট? হোয়াট নেক্সট? আর কি হতে পারে? স্যার কি লেখা আছে সেটাই বুঝলাম না, যদি প্যাটার্নটাই সেন্টেন্সে কি লেখা আছে ভোকাবুলারিতে যদি আইডিয়া না থাকে। Exactly, thank you. The next one is what? Lexical vocabulary আমরা আজকে থেকে বলবো না, আইএলটিএস এর ছেলে পেলে বলবে লেক্সিক্যাল কি রিসোর্সেস, কারণ vocab কথাটা খুবই মানে কি বলা যায়, এটা কমন। আর একটা বিষয় হচ্ছে এটা মানে খুবই ছোট একটা এরিয়া কভার করে। আমাদের টার্ম হবে লেক্সিক্যাল রিসোর্সেস, রাইট? লেক্সিক্যাল রিসোর্সেস বলতে অনেক কিছু বোঝায়, যেটা আমাদের রাইটিং এর ক্লাসে আমরা বলেছি, দেন হচ্ছে রিডিং এর স্পিকিং এর ক্লাস আমরা বলেছি। দ্যাট মিন্স এর মধ্যে ভোকাবুলারি একটা অংশ। দেখা যাবে যে শব্দগুলো, ফ্রেজেস গুলো, ক্লজেস গুলো এত লম্বা লম্বা, অথবা দেখা যাচ্ছে এমন কিছু মানে এলিয়েন টাইপ কিছু শব্দ আপনি দেখতে পাচ্ছেন। বুঝতে কি পারছেন? কারণ হচ্ছে দেখা যাবে প্যাসেজ 3 কিন্তু কাইন্ড অফ আর্গুমেন্টেটিভ প্যাসেজ, ওই ক্ষেত্রে দেখা যাবে যে একটু মানে শব্দগুলো একটু লেস কমন। বুঝতে পারছেন আমার কথা আপনারা? এই যে মো আমার কথা বুঝছে? শুনতে পাইতেছি। শুনতে পাচ্ছেন? মিঠু আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নোট নিয়ে নেবেন অবশ্যই, রাইট? আচ্ছা, আর কি কারণ হতে পারে? স্যার টপিক। এক্স্যাক্টলি, এই যে রাব্বি এত ভালো কেন? রাব্বি টপিক, রাইট? টপিক অফ এনি কি? টপিক অফ এনি what? Any passage, রাইট? মানে আপনার হচ্ছে টপিকটাই এমন, মানে একটা বিক্ষুব্ধ টাইপের একটা টপিক। বুঝতে পারছেন? ধর একদম এলিয়েনদেরকে নিয়ে লিখছে, আপনার এলিয়েন সম্পর্কে তো আপনার ব্রেনে কোনো ডেটা নাই, তো এই ক্ষেত্রে রিলেট করা খুব মুশকিল হয়ে যায়, দিন সে বোঝা মুশকিল আলটিমেটলি কি বলার চেষ্টা করে আর কি বলবে, তো এটা পড়তেই অনেক সময় কি মানে কেমন যেন একটা আনইজি লাগতে পারে। আর কি হতে পারে বলেন তো? আমরা যেটা সরাসরি পড়ে বুঝতে পারবো না, আমাদের মানে দেওয়া থাকবে একটা, আমাদেরকে সৃজনশীলের মতো নিজে কিছু অ্যাড করে না, এটাও যে সেন্টেন্স প্যাটার্নের মধ্যে আই মিন চলে আসবে, মানে একটা বাক্যটা এতটা রিপ্রেজেন্টেশনটাই থাকবে, একটু কি থাকবে সফিস্টিকেটেড ওয়েতে করা থাকবে, রাইট? আচ্ছা, আর কিছু কেউ অ্যাড করবেন? মাঝে মধ্যে লেন্থ একটা ম্যাটার করে, লেন্থ কি বলেন? ইয়েস স্যার। এই বাক্যের মানে পুরো প্যারাগ্রাফের দৈর্ঘ্যটা, এত বড় প্যারাগ্রাফ অথবা এত বড় একটা প্যাসেজ, যেটার মানে সাইজ দেখে আমরা মেন্টালি কি হয়ে যাই, ওরে বাবা হইছে কি হবে আজকে, হয় কি না এমনটি? মেন্টাল উইক। হ্যাঁ, এত বড় প্যাসেজ দেখে পড়ার ইচ্ছাই চলে যায় অনেক সময়, ভয়। হ্যাঁ, ভেরি ফ্যাক্ট, তাই না? আমরা তো অনেক সময় যারা একটু কম মানে পড়ার অভ্যেস কম, একটা কিছু পড়তে গেলে আগে ভলিউম দেখি কতটা পৃষ্ঠা আছে, রাইট? এরপর দেন উই স্টার্ট রিডিং। এটা হিউম্যান সাইকোলজি, রাইট? এটা হিউম্যান সাইকোলজি, এখান থেকে আমরা বেরোতে পারবো না। তো ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বলেন। সেটা হচ্ছে যে প্যাসেজের হিডিং। হেডিংটাও টপিকের সাথে চলে আসবে না, রাব্বি কি বলেন? স্যার আমি মনে করি টপিকটা আসলে ডিপেন্ডস করে হিডিংটা বোঝার উপর। আমরা অনেক সময় তাড়াতাড়ি করে আগে হিডিং পড়ি, তো না তাড়াতাড়ি করে হেডিং পড়বেন কেন? এই তাড়াতাড়ি করাটাই আজকে থেকে মানে এটা নিষিদ্ধ করবো আস্তে আস্তে আমরা, মানে আমরা তাড়াহুড়া করা দরকার নেই, তো সময় অনেক আছে। আপনার মনে হতে পারে সময় নাই, কিন্তু সময় আলটিমেটলি অনেক আছে। সময়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, লিসনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানসার ট্রান্সফার করার জন্য এক্সট্রা 10 মিনিট সময় পাই, জানেন তো আপনারা? Yes, sir. আর রিডিং এর ক্ষেত্রে কি পাবো? একদমই না, মনে তো হয় না। রিডিং এর ক্ষেত্রে শুধু অ্যানসার ট্রান্সফার করার জন্য এক্সট্রা কোনো সময় আপনি পাবেন না।
দ্যাট মিনস যখনই আপনি প্যাসেজ থেকে উত্তর পেয়ে গেছেন, কোথায় লিখতে হবে উত্তরে? স্ট্রেইট ওয়ে অন দ্য অ্যান্সার শিট। ক্লিয়ার? এটা খুব মাথায় রাখবেন ভালো করে। অনেকের মধ্যে এই টেন্ডেন্সি গ্রো করতে পারে যে লিসনিং এ দিয়েছে, রিডিং এ দিবে না কেন? বুঝতে কি পারছেন? সো দ্যাট শুড নট বি দ্য ওয়ে। ইউ নিড টু থিঙ্ক আদারওয়াইজ, যে ফর দ্য রিডিং দেয়ার ইজ নো এক্সট্রা টাইম। সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, রাইট? ওকে, ফাইন, লেটস মুভ। হ্যাঁ, এনি কোয়েশ্চেন? রাইট, বলেন। নো কোয়েশ্চেন? No questions. আচ্ছা, এবার তাহলে এই যে আমরা আলোচনায় আনলাম এই কয়েকটি ইস্যু, যে একটা প্যাসেজে তাহলে দেখা যাচ্ছে এটা প্যাসেজ 2 এর সেন্টেন্স প্যাটার্ন, প্যাসেজ 2 এর লেক্সিক্যাল রিসোর্সেস, টপিক এবং লেন্থ কম্পারেটিভলি কি হতে পারে 1 থেকে একটু এই এই চারটায় বিষয় কি হতে পারে, একটু কঠিন হতে পারে, কি বলেন, বা একটু ডিফিকাল্ট হতে পারে। আর শেষ প্যাসেজের ক্ষেত্রে এই বিষয়গুলো কি হতে পারে, আরো বেশি কি কঠিনতর হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে when you will read something from now on, আজকের এই মুহূর্ত থেকে যখন আপনি কিছু পড়বেন, ওই যে বড় বড় বাক্যগুলোকে কি করে মিনিং ধরা যায়, এই চর্চাটা আমাদের বেশি দরকার। কারণ আমরা তো রিডিং ক্লাসে ঢুকলে প্রশ্ন সলভ করতে করতে ব্যস্ত হয়ে যাই। এটা খুবই ন্যাস্টি একটা প্র্যাকটিস। আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড, it's very, I don't know how to describe that. এটা এতটা বিধ্বংসী একটা, মানে destructive একটা ওয়ে। মানে ক্লাসে রিডিং এর ক্লাসের ফার্স্ট ডে থেকে কেন আপনাকে কেমব্রিজের বই সলভ করতে হবে? why don't you go for something else? আপনাকে তো আগে বাক্যে মিনিং কি করে নিতে হবে সেটা জানতে হবে, স্কিলস এন্ড সাব স্কিলস গুলো আপনাকে ঠিক করতে হবে। এটা না করে আপনি শুধু প্র্যাকটিস করলে এতে করে জীবনও ব্যান্ডেজ করে আপনার কি বাড়বে না। ঠিক আছে? আচ্ছা, আর টপিক অফ দ্য প্যাসেজ, অনেক সময় দেখা যেতে পারে প্যাসেজের টপিকটা এতটা আনকমন যে আপনি কিন্তু রিলেট করতে পারছেন না, আপনি ইনফরমেশন রিসিভ করতে পারছেন না। ইট হ্যাপেন্স। তো এই ক্ষেত্রে আপনাদের সবাইকে আমি বলি, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং ইংলিশ। ইংলিশ এক পড়ার যে একটা অভ্যেস, মানে ইংলিশ দেখলে যে যেন আপনার ভয় না লাগে, এই যে একটা ফিয়ারটা, মানে ফার্স্ট ইমপ্রেশনটা যেন আপনার ভয়ানক যেন না হয়। তো এই জন্য আমি সবসময় বলি যে ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিসিং রিডিং নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, অ্যান্ড আর অনেক ভালো অনেক ম্যাগাজিন পাওয়া যায়। আমি আপনাদের একটা নাম বলেছিলাম, রিডার্স ডাইজেস্ট, এই যে আমার এখানেও আছেন, রিডার্স ডাইজেস্ট, এগুলো পড়তে পারেন। আপনার ইংলিশ সাথে আপনার এক্সপোজার দরকার অনেক বেশি। যত বেশি ইংলিশ আপনার লাইফস্টাইলের মধ্যে আসবে, দ্যাট উড বি কাইন্ড অফ ভেরি পজিটিভ থিং ফর দ্য আইএলটিএস। আমি কি বোঝাতে পারি আপনাদের? রাইট। আচ্ছা, তাহলে আমাদের এবার যে প্রশ্নটা আমাদের ছিল যে আমি কি ওই যে প্যাসেজ 1 এর জায়গায় 2 কি আগে করব কিনা অথবা 3 আগে করব কিনা। তো এই ক্ষেত্রে একটা উত্তর আমরা পেয়েছি, ইয়েস উই ক্যান ডু দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে আমরা করতে পারি, আমাদের সেটা করতে কেউ আমাদেরকে বাধা দিবে না, কিন্তু আমরা করব কিনা। এই জায়গাতে আমাদের উত্তর হচ্ছে এইটা, যেহেতু আইএলটিএস কেমব্রিজ আমাদেরকে বলে দিয়েছে the first passage would be the easiest one and the last one would be the toughest one, so it's always logical to start with something the easy, right? আমরা ইজিটা দিয়ে শুরু করাটাই হচ্ছে মোর লজিক্যাল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? Yes, sir. Yes, তবে sir. এখানে একটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আপনাদের আমি করতে পারি, করব কিনা? Sure, sir. Definitely. আচ্ছা। Yes, sir. তো এই ক্ষেত্রে আমার যারা ভিউয়ার্স আছেন, অনেকে আছেন আমাদের সাথে, সবাইকে বলছি প্লিজ শেয়ার দিস সেশন। আমরা যত বেশি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের দারুণ দারুণ প্রশ্নগুলো থাকবে, তত বেশি আমাদের আলোচনাটা জমে উঠবে। তো সবাইকে বলছি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন রিলেটেড টু আইএলটিএস রিডিং, প্লিজ লেট আস নো, আই মিন রাইটিং ইন দ্য কমেন্ট সেকশন, রাইট? কিছু লিখে আমাদেরকে জানাতে পারবেন, রাইট? তো আমার একটা প্রশ্ন হচ্ছে এইটা, ফর এক্সাম্পল আইএলটিএস রিডিং এ তো অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে কিনা? Yes. ফর এক্সাম্পল হতে পারে এটা, ধরেন কেউ একজন ধরেন ট্রু ফলস নট গিভেন, সে খুব একটা ভালো পারে না। কই আপনারা সবাই আছেন তো আমার সাথে? Sure, sir. Yes, Sure. sir. ফর Yes. এক্সাম্পল কেউ একজন ট্রু ফলস নট গিভেন খুব একটা ভালো পারে না, ক্লিয়ার? এখন দেখা গেল প্যাসেজ 1 নাম্বার প্যাসেজে 8টা ট্রু ফলস নট গিভেন এসে বসে আছে। কয়টা? 8টা। এখন আপনি তাকে কি বলবেন? সে তো ট্রু ফলস নট গিভেন খুব একটা পারে না, অথবা ট্রু ফলস নট গিভেনের জায়গায় সেটা হেডলাইন ম্যাচিং হতে পারে, যে কোনো একটা কোয়েশ্চেন টাইপ হতে পারে। এখন ওই টাইপের প্রশ্ন সে খুব একটা ভালো পারে না, এখন তাকে আপনি কি করতে বলবেন? সে কি প্যাসেজ 1 যে টাইপটা সে পারে না সেটাই তার কোথায় চলে আসছে, প্যাসেজ 1 এ চলে আসছে। এখন কি তার জন্য এটা ওয়াইজ হবে কিনা প্যাসেজ 1টা দিয়ে আগে শুরু করা? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? Yes, sir. It should not be wise. হ্যাঁ হ্যাঁ, কি বলেন It should আপনারা, not বাকিরা be কি wise for বলবেন? that candidate.
to start with the passage 1? Yeah. বাকিরা কি বলে? Yes, sir. এখন আবার প্রশ্ন ধরতে পেরেছেন আপনারা? Yes, Yes, sir. We understand you. Alright, thank you all of you. তাহলে সবাই কি বলেন? তাহলে তার মানে আপনি কি তখন ফেজ 1 দিয়ে শুরু করবেন না, এই তো? No. শুধু কারণ শুধু ওই যে 8টা Yeah. যদি আপনার ট্রু ফলস নট গিভেন থাকে, তার মানে বাকি 6টা থাকবে হচ্ছে অন্য একটা টাইপ। তো 6টা প্রশ্নের জন্য পুরো একটা প্যাসেজে তখন সময় নষ্ট না করাটাই কি হবে? Wise. একটু লজিক্যাল মনে হচ্ছে কিনা? Sure, sir. বলেন। আচ্ছা, তো আমাদের যেটা চেষ্টা থাকবে, আমাদের সাথে যারা এখানে যারা ক্লাস করবে, যারা প্যানেলে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, তাদেরকে আমি এই বিষয়টাতে এনশিওর করতে চাই, I mean, in front of all of you, I can, with responsibility and my confidence, I can assure you, if you continue the class with me here the reading class, এখানে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপকে আমরা যেভাবে আমি এখানে করাবো, যদি আপনি ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারেন, আমি সবসময় বলি মজা করে এটা, যে আপনি আমাকে এইটা বলেন যে আমি ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারি বা কি মিনিংটা আমি বুঝতে পারি, তখন আমি তাকে বলি যে তাহলে আপনাকে স্কোর দেওয়াটা আমার জন্য খুব বেশি কঠিন কাজ না। আপনি আমাকে এটাই মেক শিওর করেন ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান ইংলিশ সেন্টেন্স ওয়েন ইউ গো থ্রু দ্যাট, দ্যাটস ইয়োর বিজনেস, রাইট? বাকি যে জায়গাটা এটা আপনি আমার উপর ছেড়ে দেন ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পারছি আপনাদের? Yes, sir. Yes. সবাই ক্লিয়ার? Yes, এটা কিন্তু sir. খুব মজার, এটা কিন্তু মজার একটা কথা। আপনারা বুঝতে পারবেন, আপনারা বলতে পারেন স্যার হাউ ক্যান ইউ বি সো শিওর, হাউ ক্যান ইউ বি দ্যাট কনফিডেন্ট। এখানে একটা কথা বলে রাখি, আইএলস এর আসলে কাজ কি? একটা হচ্ছে ইংলিশ বাক্য বুঝতে পারা, আর একটা হচ্ছে আইএলস এ বিভিন্ন রকমের রিডিং এর কোয়েশ্চেন টাইপস গুলো সলভ করার ওয়েটা কি, স্ট্র্যাটেজিস গুলো কি। তো এই স্ট্র্যাটেজিস গুলো তো আমি আপনাকে বলে দিব, কোন ওয়েতে গেলে সবচেয়ে সহজে আপনি উত্তরে যেতে পারবেন। দ্যাট উড বি মাই বিজনেস, রাইট? এটা আমি আপনাদেরকে এখানে একদম সবার সামনে আমরা এটা ডিবেট করে আমরা যাব, হুইচ ওয়ে শুড বি, হুইচ ওয়ে ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ান। এটা আমরা এখানে আলোচনা টেবিলে আমরা আলোচনা করব, আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের কাছ থেকে শুনবো, আপনাদের মতামত নিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যেহেতু সবাই খুব ভালো করে মনে রাখেন, আইএলটিএস রিডিং এ কিন্তু অনেক বেশি টিপস, ট্রিক্স এন্ড টেকনিক্স এর আলোচনা চলে, সবচেয়ে বেশি। আইএলটিএস এ যত টিপস টেকনিক আলোচনা আপনি শুনবেন, তার সবচেয়ে বেশি হচ্ছে কোন মডিউলকে ঘিরে? এই রিডিং Speaking. মডিউলকে ঘিরে। Sorry. Repeat. তো যেহেতু রিডিং কে ঘিরে এত টিপ টেকনিকের একটা ছড়াছড়ি, এখানে বেদাতের পার্সেন্টেজও অনেক বেশি, ভুল তথ্যেরও কি অনেক ছড়াছড়ি আছে। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ক্লাস আমরা যখন আরো বেশি সামনের দিকে এগোবো, আলোচনা যখন আরো গড়াবে, এই ইস্যুস গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আচ্ছা, মিঠু কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার, যখন আমরা এই সেন্টেন্স গুলো অনেক বড় হয়ে যায়, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমরা বুঝি না, কিন্তু অনুমানের উপরে বোঝা যায় যে ওয়ার্ডটা এটা মিন করতেছে। তো তখন দেখা যায় যে আমরা যদি ওই হেডিং ম্যাচ কিংবা এমসিকিউ তে যাই, তখন কনফিউশনে পড়ে যাই। বিশেষ করে হেডিং ম্যাচে দেখা যায় একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফে দেওয়া আছে যে একটা ওয়ার্ড কেন্দ্র করে, যেমন এনভায়রনমেন্ট নিয়ে একটা কিছু লিখে দিছে, তারপরে লাইনে আবার ওয়াটার পলিউশন দিয়ে দিছে। এখন আমরা সেই ক্ষেত্রে যে কোনটা বুঝতে পারবো যে এটা আমাদের টপিকটা? এটা তো একটা স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ রিলেটেড প্রশ্ন। তো যখন আমরা হেডলাইন ম্যাচিংটা করব, তখন মনে হচ্ছে এই প্রশ্নটা করলে বেশি যৌক্তিক হবে মিঠু। ওই আলোচনাটা আমরা তখনের জন্য রেখে দিই, যে আমরা হেডলাইনটা আলটিমেটলি করব কিভাবে। কারণ আপনি যেভাবে করে হয়তোবা হেডলাইন এখন করছেন, হেডলাইন ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা আপনি সলভ করেন, আমি করাতে গেলে দেখা যাবে ওইটাই ভিন্ন। তখন দেখা যাবে যে এই প্রশ্নের কোনো গ্রাউন্ড আর থাকবে না। বুঝতে পেরেছেন মিঠু? জি স্যার, বুঝতে পারছি। রাইট। তো এটা আমরা পড়ার জন্য রেখে দিই। তো এখন আমরা যদি আইএলটিএস এ আপনি কিভাবে শুরু করবেন, আইএলটিএস রিডিং আপনি কি করে শুরু করবেন, তো আমি আপনাদের কয়েকটা ওয়ে বলি। এক নাম্বার ওয়ে হচ্ছে এটা, যে আইএলটিএস তো আমরা জানি একাডেমির ক্ষেত্রে 3টা প্যাসেজেস থাকবে, 40টা প্রশ্ন থাকবে, রাইট? তাহলে আপনার কি উচিত হবে এইটা, যে একদিন যখন আপনি একটা ক্লাস করবেন, 40টা প্রশ্নের উপরে এট এ টাইম আপনি কাজ করবেন। তাহলে 3টা প্যাসেজকে আপনি একসাথে কি
আপনি সলভ করা শুরু করবেন। তো 3টা প্যাসেজে মিনিমাম 5 থেকে 6 রকমের প্রশ্ন থাকবে। এই 5-6 রকমের প্রশ্নকে আপনি একসাথে আপনি এট এ টাইম সলভ করা শিখবেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা শুধু একটা প্যাসেজ নিয়ে কাজ করবো, যে আপনার আজকে একটা প্যাসেজ সলভ করব, সেখানেও দেখা যাবে 2 থেকে 3 রকমের প্রশ্ন থাকবে। আমরা কি ওই ওয়েতে যাব? আর থার্ড একটা ওয়ে হচ্ছে আমি একটা নির্দিষ্ট টাইমে শুধু আমি একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করছি, ক্লাসেও আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলবো, বাসায়ও আপনার কাজ হচ্ছে শুধু ট্রু ফলস নট গিভেন নিয়ে ব্যস্ত থাকা, নাকি আমরা সেই ওয়েতে যাব? কারণ হচ্ছে একের বেশি কোয়েশ্চেন টাইপ যদি আমি একটা ক্লাসে আলোচনা করি, তাহলে আপনার কোন কথাটা যে কোন টাইপের জন্য বললাম এটা মনে রাখা অনেক বেশি টাফ। দ্যাট উড বি ভেরি মাচ কনফিউজিং। কি বলেন আপনারা? জি স্যার। I think in a day we solve one type question. হ্যাঁ, কোয়েশ্চেন টাইপ দূরে যাওয়াটা মোর লজিক্যাল। আমরা প্রথমে কি করব, এই যে 5-6 রকমের টাইপ আছে, প্রত্যেকটা টাইপকে আলাদা আলাদা করে আমি কি শিখে রাখবো, রাইট? Yes, কোন sir. টাইপটাতে কিভাবে আমার অ্যাকশন প্ল্যান কেমন হবে, আমার স্ট্র্যাটেজিস কেমন হবে, আমি শিখে ফেলবো। এভাবে করে যখন সবগুলো কোয়েশ্চেন টাইপ আমার শেখা হয়ে যাবে, দেন আমি যাব পুরো একটা প্যাসেজ কি করে সলভ করতে হয়। এরপর আমি যাব যে পুরো একটা টেস্ট কি করে কি সলভ করতে হয়। আপনারা কি প্ল্যানিংটা বুঝতে পারছেন? Yes, sir. সবাই কি আমার সাথে একমত কিনা এই প্ল্যানিং এর সাথে? ইয়েস Yes, স্যার। sir. ওকে, রাইট। এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। এনি কোয়েশ্চেন? No question, sir. নো কোয়েশ্চেন, রাইট? কি বলেন, এত আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন না, এটা হলো নাকি? Question is only one. বলেন, সেটা কি? How we got our এটা তো স্যার আপনার কোশ্চেন অ্যানসার এত সুন্দর করে দেন, আমাদের কোশ্চেন কি করব স্যার? সব কিছু আমাদের হয়েছে না, এটা হলো ফাঁকিবাজ মার্কা কথাবার্তা, যে প্রশ্ন না করলে বলে দিবে যে স্যার। আচ্ছা দেখেন মেজবা স্যার, স্কোর করাটার কিন্তু মেইন বিষয়টা বলেছে। আপনি যদি ফার্স্ট হচ্ছে কি ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারা, আর হচ্ছে কি করে আইএলটিএস এর এক একটা কোয়েশ্চেন টাইপের এক একটা ওয়ে থাকে, একদম খুবই যৌক্তিক ওয়েটাতে কি যেতে পারা, রাইট? আমি বোঝাতে পারলাম? আচ্ছা, তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা শুরু করি, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো এগোবো। আচ্ছা, তো আমরা ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস টু নট গিভেন নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে ইয়েস নো নট গিভেন, খুবই পপুলার একটা কোয়েশ্চেন টাইপ। আর এবার আপনারা খুব খেয়াল করবেন এটা, যে আইএলটিএস এ আউট অফ 40 কোয়েশ্চেনস, ট্রাস্ট মি 10 to 12 কোয়েশ্চেনস থাকবে হচ্ছে ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নট গিভেন থেকে। তার মানে আপনি যদি ট্রু ফলস নট গিভেন কি করে করতে হয়, ইয়েস নট গিভেন কি করে করতে, এটা যদি আপনি শিখে যান, 10 থেকে 12টা প্রশ্ন আপনার মোটামুটি কি কনফার্ম উত্তর আপনার কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম একটা বেনিফিট। আরেকটা হলো ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন করতে গেলে যে ধরনের সাব স্কিলস গুলো আপনার দরকার হয়, যে ধরনের টেকনিকস গুলো আপনার দরকার হয়, তা যদি আপনি শিখতে পারেন, ওই টেকনিক গুলো কিন্তু অন্য কোয়েশ্চেন টাইপস গুলো সলভ করতে অনেক বেশি কাজ দিবে। বুঝাতে পারছি? এই জন্য আমি সবসময় এটা বলি যে ইটস অলওয়েজ ওয়াইজ টু স্টার্ট উইথ ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নো নট গিভেন। ক্লিয়ার সবাই? Yes. আচ্ছা, তো আসেন সবাই আমরা আমাদের একদম নোট বইয়ের উপরে একটা টাইটেল লিখে ফেলেন, ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নো নট গিভেন। ক্লিয়ার? লিখেন, সবাই লিখে ফেলেন। আচ্ছা, তো এই কোয়েশ্চেন টাইপ নিয়ে যত আলোচনা সমালোচনা সবকিছু আমাদের এখন চলবে, রাইট? তো আপনারও কাজ একইটা, যে একদম ট্রু ফলস নট গিভেন নিয়ে যেন আপনার একটা পিএইচডি হয়ে যায়। একদম এটা নিয়ে এমন ভাবে এটা নিয়ে যত আলোচনা আছে সব এই জায়গায় থাকবে, যাতে এক্সামের আগে রাত্রে আপনি এগুলোকে একটু গো থ্রু করে রাখতে পারেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? Yes, sir. আচ্ছা, তো ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে বা এটা পড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমার যে প্রশ্ন আপনাদের কাছে করব কিনা আপনাদের, Sure, sir. আচ্ছা সেটা হলো, ধরেন কোন একটা প্রশ্ন উত্তর কি দাঁড়ালো, কোন একটা প্রশ্ন উত্তর আমরা পেলাম হলো, ফর এক্সাম্পল আমি একটা স্লাইড নিই, তাহলে সুবিধা হবে আপনাদের দেখাতে। আচ্ছা, ধরেন কোন একটা প্রশ্ন উত্তর কি হলো, সেটা ট্রু হলো। কি হলো সেটা? True. ট্রু। তো আপনি কি এই উত্তরটাকে শুধু টি লিখবেন, নাকি সেটাকে আপনি টি আর ইউ এভাবে লিখবেন,
নাকি সেখানে আপনি কি TRUE এটা লিখবেন, নাকি সেখানে আপনি আচ্ছা এই প্রশ্ন উত্তরে আমরা যাই। ধরেন কোনো একটা প্রশ্ন উত্তর হচ্ছে কি ট্রু, তা আমি এই তিনটা ওয়ে, এই তিনটা ওয়ে এর মধ্যে কোন ওয়েতে আপনি অ্যান্সার লিখবেন? হার্ড ওয়ে Third one. হ্যাঁ হ্যাঁ, Third one. নাম্বার প্রথম দুটো ওয়েতে কি লেখা যাবে? No, নো sir. স্যার ওই যে আজকে আমাদের মিঠু শুনতে পাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। মিঠু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লেসন, খুব ভালো করে খেয়াল করেন। তো আজকে মিঠু একটা মক দিয়েছিল, তো সেখানে বিষয়টা এসেছিল যে প্রথমে আমি এটার কথা বলি, টি শুধু মানে উত্তরটা ট্রু হলো, আপনি শুধু টি দিলেন, উত্তরটা ফলস হলো, আপনি শুধু কি এফ দিলেন। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা ভুলের জায়গা, যেটা আমরা স্কুল এন্ড কলেজ থেকে আমাদের শেখানো হয়েছে ইচ্ছে করে। বলা আছে না যে ট্রু হলে টি দাও, ফলস হলে কি এফ দাও এবং কারেক্ট উত্তর লিখো। সত্য হলে স এই দাও, যে মিথ্যে হলে মি দাও। হ্যাঁ, এই যে টি স্ট্যান্ডস ফর নাথিং, এটা তো ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো একটা শর্ট ফর্ম না, তাই না? টি দিয়ে অনেক কিছু বোঝায়, টি দিয়ে তো টেম্পারেচারও বোঝায়, এই জন্য টি দিয়ে কি সবসময় ট্রু বোঝাবে? কোনোভাবে এই ধরনের, তাহলে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে আইএলস এর রিডিং এও এবং রাইটিং এও, আইএলস রাইটিং এও এমন কোন আপনি ওই যে অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারবেন না যেটা শর্ট ফর্ম ইউজ করতে পারবেন না যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড না। শুধু আপনার মন মতো করে আপনি এটাকে নিজের নাম, যেরকম অনেকে ABM বলে, এরকম নিজের নামের মতো করে আপনি ইচ্ছে করে নিজের মতো করে সাজিয়ে আপনি শর্ট ফর্ম বানাবেন না এবং সেটা লিখবেনও না। That would be very much, risky for your band score. Clear? তার মানে টি লিখা যাবে না। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, স্যার তাহলে সেকেন্ডটা কি রং, মানে ওইটা এবার কি? আছে হ্যাঁ, শাকিলের পরের প্রশ্ন আসে, অনেক ভালো প্রশ্ন করছেন শাকিল। তাহলে আমি টি বড় হাতের দিয়ে বাকিগুলো ছোট হাতের দিলাম, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, একটু প্রমাণ দেখাই যে আইএলস কখনোই, হ্যাঁ কেউ হয়তো বা আপনাকে মুখ দিয়ে বলে দেয়নি, এটা কোনো এক্সামিনার অথবা কেমব্রিজ কখনো আমাদেরকে লিখে দেয় নাই যে টি ছোট হাতের বড় হাতের দিয়ে বাকিগুলোকে ছোট হাতের আপনি লিখতে ভুল। এটা হয়তো বা একদমই ভাবে মানে ল আকারে, ইনস্ট্রাকশন আকারে আমাদেরকে ওরা এটা লিখে দেয় না, কোথাও এটা লিখা নাই, কিন্তু এটা কিন্তু একটা জায়গায় একটা প্রমাণ আছে। ওই যে কথাতে না, যার আক্কেল আছে তাকে একটু ইশারা করলে চলে, কি বলেন? ইয়েস স্যার। যার আক্কেল আছে তাকে কি করলে চলবে? ইশারা। তাকে আপনার সবকিছু একদম ভেঙে চুরে বলে দিতে হয় না, ঠিক আছে কিনা? তো আপনাদেরকে একটা আমি প্রমাণ দেখাই যে কেন আপনি এটা, এই যে ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন ক্ষেত্রে আপনি কি করবেন। আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আমি, জাস্ট আ সেক, একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা একটা কিছু? হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন? Yes, sir. আচ্ছা, একটু আপনারা খেয়াল করেন তো সবাই, একটু নিজের ব্রেনটা, যুক্তি বুঝতে গেলে কিন্তু ব্রেন খাটাতে হয়, না হলে যুক্তি বোঝা যাবে না। আপনি দেখেন এই যে কিছু, এটা কেমব্রিজের একটা বইয়ের উত্তর, একটা প্যাসেজের উত্তর লিখেছে ওরা, রাইট? ঠিক আছে কিনা? আচ্ছা দেখেন, এই যে উত্তরগুলো লিখতে গিয়ে অনেকগুলো শব্দের উত্তর কিন্তু তার লোয়ার কেসে লিখেছে কিনা বলেন? লিখে ছোট হাতের লিখেছে। যখনই তারা ট্রু ফলস নট গিভেন লিখতে গেল, কিভাবে লিখেছে? 100% আপার কেস কিনা? এখন আপনার ব্রেন কি বলে যে এই শব্দগুলোকে সে লোয়ার কেসে লিখতে তার কোনো সমস্যা হয়নি, এই ট্রু ফলস নট গিভেনে আসার পরে তার কি সমস্যা হলো? সবগুলো কেন 100% আপার কেসে লিখলো? এটা শুধু এখানে না, আপনি যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজের যতগুলো টেস্ট, সবগুলো টেস্ট উত্তর দেখেন, যখনই তারা ট্রু ফলস নট গিভেন লিখতে যাচ্ছে তাদেরকে কি ভূতে ধরে না কি ধরে আল্লাহ ভালো জানে, দেখেন তারা কি করবে, সবগুলোকে তখন কি করবে 100% তারা আপার। দেখেন আমরা আরেকটা টেস্ট দেখি, আপনাদের দেখাই, এই যে আরেকটা রিডিং টেস্ট। এখানে দেখেন এই যে অন্য শব্দগুলোকে সে লোয়ার কেসে লিখেছে, কোনো প্রবলেম নাই, যখন যে ইয়েস নট গিভেন আসছে 100% কিসে চলে গেছে বলেন? তো আমার কথা হচ্ছে, আমার আর কারো যুক্তি দরকার নাই। যুক্তি হলো এটা, কেমব্রিজ বই হচ্ছে আইএলস এর জন্য আমরা কি বলি? বাইবেল বলি, কি বলি? তো আমি যেহেতু কেমব্রিজের বইগুলোতে পেলাম এটা, যে অন্য উত্তরগুলোর ক্ষেত্রে সে লোয়ার কেস লিখেছে, কোনো প্রবলেম নাই। when they start, they wrote what this kind of things, true false not given and yes not given, এখানে 100% আপার কেস। আমি কি বোঝাতে পারছি? আমার কথা হচ্ছে আমি আর কোনো যুক্তি বুঝতে চাই না, আমার আর কোনো যুক্তি বোঝা দরকার নাই,
যদি আপনি, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি সবগুলো উত্তর 100% আপার কেসে লিখতে পারবো কিনা, অ্যান্সার ইজ ইয়েস, রাইট? আপনি যদি চান 40টা প্রশ্ন উত্তর আপনি কিসে লিখতে পারবেন, আপার কেসে লিখেন, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আপনি অন্য শব্দগুলোকে লোয়ার কেসে লিখছেন, তখন আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন যখন লিখতে যাবেন 100% কিসে লিখবেন আপনি, আপার কেসে লিখবেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমি যদি আপার কেসে না লিখে লোয়ার কেসে লিখে উত্তর কি ভুল হবে? আমার কথা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আপনি মানে স্টে ইন হোয়াট, রিস্ক ফ্রি জোন। আপনার তো রিস্ক নেওয়া দরকার নাই। আমি কি বোঝাতে পারছি আপনাকে? কেন শুধু শুধু আপনি ব্যান্ডার্সকোরকে আপনি রিস্কে ফেলবেন? তো আপনার কথা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন আপনি যখনই লিখতে যাবেন আপনি কিসে লিখবেন, Upper case. Upper case. মানে পুরো শব্দটাকে আপনি কি আপার কেসে লিখেন। ক্লিয়ার? Sir. হ্যাঁ, কোনো প্রশ্ন? No, sir. এনি কোয়েশ্চেন? রাইট, থ্যাংক ইউ। তো আমাদের সাথে অনেকেই আছেন, তা আমাদের যারা ভিউয়ার আছেন, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, রাইট? তা আবার আরেকটা রিকোয়েস্ট থাকে যে অবশ্যই শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন, একটা পয়েন্ট গেল যে উত্তর আমি কিভাবে লিখবো, সে ট্রু ফলস নট গিভেন হোক, ইয়েস নট গিভেন, উত্তর আমি 100% কিসে লিখবো, আপার কেস। আপার কেসে লিখবো। এই নিয়ে আমাদের কি নাই, কোনো আর ডিবেট থাকলো না। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। কারণ আমি তো আপনাদেরকে এভিডেন্স দেখিয়েছি, আপনার ডাউট থাকার আর কোনো কারণ নাই, রাইট? এবার একটা প্রশ্ন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটা এক ধরনের প্রশ্ন, ইয়েস নট গিভেন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আর একটা খুব মানে খুবই কমন কোয়েশ্চেন। I think in broader sense, there is no difference between two. And in narrow Oh. sense, ডিফারেন্স আছে, difference কি? আছে। আচ্ছা দেখি আমাদের মনে হয় একটা পার্থক্য বলবে, কি পার্থক্য বলেন দেখি, রাব্বি বলেন কি পার্থক্য আছে? ডিফারেন্সটা হচ্ছে স্যার, ট্রু ফলস এর ক্ষেত্রে তথ্যটা যেভাবে দেওয়া থাকে, ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে তথ্য কিন্তু ওইভাবে দেওয়া থাকে না, একটু আলাদা করে দেওয়া থাকে। ওটা স্যার অ্যানসারটাই দেওয়া থাকে না। ওয়ান বাই ওয়ান প্লিজ। হ্যাঁ, রাব্বি শেষ করেন। ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে অ্যানসার দেওয়া থাকে না, ওখানে শুধু জানতে চায় যে আসলে তথ্যটা সত্য না মিথ্যা। আচ্ছা, আর ট্রু ফলস এর ক্ষেত্রে ওরা জানতে চায় যে এই তথ্যটার সাথে এটার কতটুকু, মানে যে তথ্যটা ওখানে দিছে এর সাথে আমরা প্যাসেজের তথ্য কোনো মিল আছে কিনা। এই দুটো বাংলা কথার মধ্যে পার্থক্য কি? আপনি যে দুটো বাংলা কথা বললেন, একটা ইয়েস নট গিভেন এর ক্ষেত্রে আর একটা ট্রু ফলস নট, এই দুই বাংলার মধ্যে পার্থক্য কি আমাকে একটু বুঝান। নাকি আমি ইংলিশ পড়তে পড়তে বাংলা ভুলে গেছি, আমি তো কনফিউজড হয়ে গেছি। আপনি আচ্ছা, আমি হয়তো বুঝতে পারিনি। কাম অন, আবার বলেন, আবার চেষ্টা করেন, আবার একটু বলেন বাট রাব্বি। আমি জানি স্যার এটাতে একটু পার্থক্য আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ওই যে আমাদের ডক্টর হালিমা ম্যাম কিছু বলতে চাচ্ছিলেন, ম্যাম আপনি একটু বলেন শুনি। স্যার এখানে নট গিভেন অর্থ হলো যে স্যার অ্যানসারটাই দেয়া নাই। আহা, এই প্রশ্নে যাইনি তো আমরা। আমাদের প্রশ্ন হচ্ছে একদিকে হলো ট্রু ফলস নট গিভেন, আরেক দিকে হচ্ছে ইয়েস নো নট গিভেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা, কখন নট গিভেন হবে এই যুক্তিতে আমরা এখনো যাইনি। আর কেউ কিছু বলবে, কোনো পার্থক্য আছে? না স্যার, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, আই গেস। আচ্ছা, আই গেস, রাইট? গেস করলে কি হবে, বলতে হবে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে এইটা, যে এইটা সবাই, যে রাব্বি আপনাকে আমি মনে করি যে আপনাকে একটু হিন্ট দিচ্ছি, রাইট? যেটা জি যেটা স্যার। সবসময় দেখবেন বলা হয় যে ট্রু ফলস নট গিভেন এর বাক্যগুলো হচ্ছে ফ্যাক্ট, দ্যাট মানে ডিরেক্টলি টেকেন ফ্রম দা প্যাসেজ। Yes. খুব ভালো করে আমরা শব্দগুলো খেয়াল করেন, যে ট্রু ফলস নট গিভেন এর যে প্রশ্নের বাক্যগুলো, সেই বাক্যগুলো একদম কোত্থেকে নেয়া, ডিরেক্টলি প্যাসেজ থেকে নেয়া, অ্যাজ ইট ইজ, অথবা মানে কি একদম তথ্যটা, ওখানকার তথ্যটাকে এখানে কি একদম কপি করে দেয়া, এই তো? Yes, sir. আচ্ছা, আর ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে যে প্রশ্নের যে বাক্যগুলো, সে বাক্যগুলো ওই ট্রু ফলস নট গিভেন এর মতো ডিরেক্ট ইনফরমেশন অথবা ফ্যাক্ট না, সেগুলো হচ্ছে ওই যে প্যাসেজের ভিত্তিতে একজন অথর যে প্যাসেজটা বানিয়েছে অথবা যে প্রশ্ন বানিয়েছে তার মতামত, ওপিনিয়ন। Yes, sir. Yes, sir. রাব্বি That's a fact. মানে কি আপনার কথাই বললাম, এই তো?
ইয়েস ইয়েস তার মানে এখন এতক্ষণ পর্যন্ত তাহলে আমি আমার গলা দিয়ে আপনার কথা বললাম, এই তো? নো স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার একটা সবিনয়ে, রাব্বি আপনাকে তো প্রশ্ন করতে আর ভয় লাগে, সবিনয়ে একটা প্রশ্ন, যে ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নো নট গিভেন এর যে প্রশ্নের বাক্য, ওগুলো দেখে অথবা ওগুলো পড়ে আদৌ বোঝার কোনো উপায় আছে কিনা যে কোনটা ওপিনিয়ন আর কোনটা ফ্যাক্ট অথবা ইনফরমেশন? আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই জায়গাগুলো, এই কথাগুলো আমি জানি না যারা বলে তাদের এটার বলার পেছনে কোনো যুক্তি আরো আছে কিনা, নাকি একমাত্র যুক্তি হচ্ছে স্টুডেন্টদেরকে একটু কনফিউজ করা, আই ডোন্ট নো। কারণ হলো এই যে দেখেন, আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি, এটা একটা কি ট্রু ফলস নট গিভেন এর বাক্য। কিছু ট্রু ফলস নট গিভেন দেখতে পাচ্ছেন না? এই ট্রু ফলস নট গিভেন এর বাক্যগুলো পড়ে আপনি আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ডিরেক্টলি ওখান থেকে নেয়া কিনা, এটা ফ্যাক্ট নাকি এটা ইনফরমেশন? অথবা অন দি আদার হ্যান্ড যদি আপনি কিসে যান, যে ইয়েস নট গিভেন বাক্যে গিয়ে আপনি কি করে বুঝবেন যে এটা আপনার ফ্যাক্ট না এটা একটা ওপিনিয়ন? এই জায়গায় মানে একটা বাক্য কিভাবে লিখলে সেটা ওপিনিয়ন বোঝা যায়, অথবা একটা বাক্যকে কিভাবে লিখলে সেটা ফ্যাক্ট অথবা ইনফরমেশন বোঝা যায়, এই ডিবেটে যাওয়ার কোনো যুক্তি নাই রে ভাই, কোনো দরকার নাই। মানে আপনি এটা জানেন এই পার্থক্যটা, এক জায়গায় হচ্ছে ফ্যাক্ট আর এক জায়গায় হচ্ছে ওপিনিয়ন। এই পার্থক্যটা জানলে অথবা না জানলে এই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে এটা বললাম। এটা হচ্ছে শুধু, হ্যাঁ বলেন। আপনার কথা যুক্তি আছে স্যার। হ্যাঁ, তবে আমার কথা হলো আপনি এই জিনিসটা জেনে লাভ কি? আমি সবকিছু জানবো, সবকিছুই শুনবো, সবকিছু আপনার মানবো, তবে সেটা আমার স্কোরের সাথে কোনো কানেকশন আছে কিনা আপনি আমাকে এটা বলতে হবে। স্যার আমি এটা আসলে কখনো ফলো করি না। আমি যেমন করে ইয়েস নো করি আর ট্রু ফলস যেমন করে সেম ওয়েতে করি। হ্যাঁ, এবার মানুষ সুদা হয়ে এটা হলো ক্লাসে পাণ্ডিত্য ছাড়া, সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না এগুলো, এই ডিবেটে গিয়ে। আমি আপনাকে আজকে বললাম, আপনাকে আমি একটা ট্রু ফলস নট গিভেন করাবো, আপনার কাজ হচ্ছে ট্রু ফলস নট গিভেন করাতে গিয়ে যে ওয়ে আপনাকে বলবো, যে সিস্টেম আমি আপনাকে দেখাবো, একই তা দিয়ে কিন্তু আপনি ইয়েস নট গিভেনও করতে পারবেন, একদম এক চুল আপনার পার্থক্য হবে না, এদিক ওদিক হবে না। তাহলে শুধু ওই পাথ থেকে যায়, রাইট? তো শুধু ওই পাথ থেকে গিয়ে সময় নষ্ট করার কোনো যুক্তি নাই আমাদের। ক্লিয়ার? তারপরে আমরা বুঝতে পারলাম যে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেনের ক্ষেত্রে ওই অর্থে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে গিয়ে কোনো পার্থক্য নাই। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক ওয়েতে আমার প্রশ্ন উত্তর পেতে চাই, দ্যাটস দ্য অনলি টার্গেট। ঠিক আছে? কারণ আমার ক্লাসের মেইন বিজনেস হচ্ছে যে আমরা এক একজন এক এক জায়গা থেকে আসছি, এক এক কথা শুনবো, কিন্তু আমার গোল ইজ কমন, সেটা হচ্ছে একটা স্কোর। তাহলে আমি আমার ক্লাসে ওই কথাটা শুনতে রাজি, ওই কথাটা বলতে রাজি, যেটার সাথে কিসের সম্পর্ক আছে? স্কোরের সাথে সম্পর্ক, রাইট? তো আজকে আমার এমনিতেই শরীর খারাপ, কিন্তু আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখে আমি 1 ঘন্টা পর্যন্ত সেশন নিলাম, রাইট? আমার প্ল্যান ছিল 30 মিনিট শেষ করবো। তো এই পর্যন্ত আজকে আলোচনা, ব্যাকগ্রাউন্ডটা আমাদের হলো। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ট্রু ফলস নট গিভেন একদম এখানে ক্লাস করব।